হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি পাওয়ার পয়েন্ট বেসিক পার্ট 2। এ পর্বে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা রিভিউ দেখি। চলুন, আমি কিছুদিন আগে কক্সবাজারে একটি সেশনে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমি সফলতার কিছু দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই বিষয়টা নিয়ে যে প্রেজেন্টেশনটা করেছিলাম সেটার একটা সামান্য একটা ডেমো দেখিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। তো প্রথমে আমি যে স্লাইডটা সাজিয়েছি এখানে দেখেন, ওয়েলকাম টু লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে বড় সমুদ্র সৈকতে সকলকে আমি স্বাগত জানালাম। তো এরপরে আমি দেখেন পরবর্তী স্লাইডে চলে গেলাম। আর এই ট্রেনিংটির নাম ছিল বেসিক্যালি দ্য সিক্রেট টু সাকসেস। ওকে, অর্থাৎ সফলতার গোপন রহস্য নিয়ে আমি ওখানে আলোচনা করেছিলাম। তো এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি এই প্রেজেন্টেশনটা করেছিলাম, এবং আমার সমস্ত ট্রেনিংগুলোই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সম্পন্ন হয়। তো এটা একটা ডেমো দেখাচ্ছি। প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল যারা, ওরা হচ্ছে Win24 অনলাইন লিমিটেড। ওকে, তো পরের স্লাইডে গেলাম। দেখেন এখানে একটা অ্যানিমেশন হচ্ছে। হ্যাঁ, উই অল ওয়ান্ট টু থিংস, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস। আমরা পৃথিবীতে দুইটা সকল মানুষ এই দুইটা বিষয় কি চাই, একটা হলো সাকসেস এবং একটা হচ্ছে কি হ্যাপিনেস। ওকে, দেখেন পরের স্লাইডে গেলাম। উই ক্যান নট চেঞ্জ আওয়ার পাস্ট বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। এটা মোটিভেশনাল ওয়ার্ড, যে আমরা চাইলেও আমাদের অতীতকে বদলাতে পারবো না, বাট আমরা চাইলে আমাদের ভবিষ্যৎকে বদলাতে পারি যদি একটা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় আমরা নিতে পারি। এরপরে দেখেন কত সুন্দর করে আরেকটা স্লাইড আসলো, ওয়ান ডিসিশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, অর্থাৎ একটা সিদ্ধান্তই পারে আপনার জীবনকে বদলে দিতে। সেই সিদ্ধান্তটা কিসের সিদ্ধান্ত হবে, সেটা ডেফিনেটলি একটা সফলতার সিদ্ধান্ত হবে। ওকে, এর এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে আরও কিছু মানুষের চাকরি দেবো, এই চিন্তাটা মাথায় রেখে সামনে আগাতে হবে। তো এটা ছিল এই স্লাইডে। এরপরে মানুষ বলে, অর্থাৎ চতুর্দিকের মানুষ আপনাকে একটা কথাই বলে যে তুমি পারবে না। হ্যাঁ, আর এই কথা শুনে আপনার অবস্থা এমন হয় যে আসলেই মনে হয় আমাকে দিয়ে সম্ভব না, আমি পারবো না, অর্থাৎ অন্যদের মাঝে কোয়ালিটি আছে পারার মতো, আমার মাঝে নাই। ওকে, এরপরে যেটা হয় যে আসলে নিজের ক্ষতিটা যেভাবে নিজেই করছি এভাবে, অর্থাৎ সামনে দেখা গেছে যে আগুনের একেবারে সুন্দরভাবে কুণ্ডলি সাজানো আছে, আমি জাস্ট নিজের লাভ দিয়ে নিজেই পুরো রোস্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে এটা বোঝানো হয়েছে। তো এনিওয়ে, এখানে এই স্লাইডটাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। ফুল স্লাইডটা এভাবে করে শেষ হয়ে গিয়েছিল। ওকে, ফাইন। তো আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই বিষয়টা, যে এই পাওয়ার পয়েন্টকে ব্যবহার করি কিন্তু আমি আমার সকল স্লাইড বা সকল ট্রেনিং রিলেটেড সমস্ত কার্যক্রমগুলো আমি পরিচালনা করে থাকি। তো বন্ধুরা, আজকে বেসিক্যালি আমরা যে আলোচনাটা করব সেটা হলো পাওয়ার পয়েন্ট একেবারেই, হ্যাঁ, বেসিক বিষয়গুলো আমরা এর আগে দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে পাওয়ার পয়েন্ট বেসিক পার্ট 2। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম এবং এখান থেকে শুরু হচ্ছে। ওকে, বেসিক পার্ট 2তে আমরা প্রথম ক্লাসে আপনারা হয়তো এই বিষয়গুলো মোটামুটি আমরা একটা ধারণা নিয়েছিলাম, যে এই যে উপরে যে মেনুগুলো রয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে টুলস নিয়ে কিছু কথা বলবো। তো টুলসের ভিতরে পার্ট 2তে আমরা যে বিষয়টা দেখাবো, প্রথমত এখানে কয়েকটা সেকশন আছে। সেকশনগুলো হচ্ছে, প্রথম হচ্ছে ক্লিপবোর্ড একটা সেকশন, এটার ভিতরে অনেকগুলো টুলস আছে। দ্বিতীয় সেকশন হচ্ছে স্লাইডের ভিতরে অনেকগুলো টুলস রয়েছে। কোন টুলস কীভাবে কাজ করে আমরা এই আলোচনাটাই করবো। তারপর হচ্ছে ফন্ট, ওকে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর হচ্ছে ড্রয়িং, এবং ফাইনালি এডিটিং। তাহলে 1 2 3 4 5 6 ছয়টা সেকশন এখানে রয়েছে, যে সেকশনগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব যে পুরোটাকে শেষ করে দেওয়ার জন্য। ওকে, ফাইন। তাহলে প্রথমত পাওয়ার পয়েন্ট পার্ট 2তে আমরা এই সেকশনগুলো নিয়ে আলোচনা শুরু করছি, এবং সেখানে আমরা এখানে এই যে অপশনটা প্রথমে আসলো, দেখেন এটাকে বলা হয় স্লাইড। প্রথমে এই স্লাইডটা দিয়ে শুরু করতে হবে, এই জন্য যে স্লাইড না বুঝলে তো অন্য কিছু বোঝা যাবে না। তো স্লাইডটা আমরা এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে নিউ স্লাইড। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো ধরনের স্লাইড নিতে পারি। একটু পরে বাকি আলোচনায় আসতেছি। তো এখন বিষয় হচ্ছে ক্লিপবোর্ডের ভিতরে কি কি আছে। তাহলে আমরা এই যে স্লাইড নিলাম, স্লাইডের ভিতরে এটা হচ্ছে টেক্সট স্লাইড, এখানে দুইটা লেআউট আছে। আমরা এই লেআউটগুলোর ভিতরে কিছুটা লিখলাম। সাপোজ আমি লিখলাম এখানে SKILL স্কিল বিডি আমিন ভাই, স্কিল বিডি আমিন ভাই, আমি আমার স্কিল বিডি আমিন ভাই, এটা হচ্ছে কি আমার চ্যানেলের নাম। ওকে, ফাইন। তো স্কিল বিডি আমিন ভাই চ্যানেলে কী করা হয়, বিভিন্ন রকম বিষয় স্কিল দেওয়া হয়, বিভিন্ন রকম শিক্ষা এডুকেশন এখানে দেওয়া হয়। তো এখন স্কিল বিডি আমিন ভাই যে লেখাটা আমি লিখলাম, আমি পরবর্তী প্যারায় বা পরবর্তী যে টেক্সট বক্সটা আছে, টেক্সট এরিয়া, এখানে আমি লিখলাম যে আজকে আমরা শিখবো কি পাওয়ার পয়েন্ট বেসিক পার্ট 2। আমরা পাওয়ার পয়েন্ট বেসিক পার্ট 2 এই বিষয়টা আজকে কিন্তু আমরা কী করবো, এখানে শিখবো। ওকে, ফাইন। তো এখন এই দুইটা লেখা আমরা লিখলাম। তো এখন এখানে আসলে কাজ কি, কিভাবে আমরা এই
অ্যারেঞ্জ করব ক্লিপবোর্ডের মাধ্যমে। চলুন আমরা ক্লিপবোর্ডে যাই। তো এখন ক্লিপবোর্ডে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেচির মতো, অর্থাৎ এটাকে কাট বাটন বলা হয়, কাট। হ্যাঁ, এটা হচ্ছে কিবোর্ডে যদি আপনি কন্ট্রোল চেপে ধরে এক্স চাপেন তাহলে এই কাট বাটনটা কাজ করবে। ওকে, তো এখন কাট বাটনটা হাইড হয়ে আছে, এটাকে যদি আপনি অ্যাক্টিভ করতে চান তাহলে কী করতে হবে, আগে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোনটুকু কাট করতে চান। কখনই সিলেক্ট না করলে, সিলেক্ট করা অবস্থায় না থাকলে কাট বাটন হাইড অবস্থায় থাকবে। তো আমি বলছি যে আমি স্কিল বি ডাউন বি স্কিল অংশটুকু কাট করতে চাই, তাহলে কি হয়েছে, আমি স্কিলটাকে সিলেক্ট করলাম, এখন দেখেন এই যে কাট বাটনে চাপ দিয়েছি, স্কিল চলে গেছে। ওকে, তো আমি ওর কন্ট্রোল ভি দিয়ে এটাকে নিয়ে আসলাম। তো এখন আমি যদি চাই যে না আমি শুধু এই যে বিটাকে কাট করবো, তাহলে বি সিলেক্ট করে কাট করে দিলাম, বি চলে গেছে। ওকে ফাইন। তো এখান থেকে আপনি যে যতটুকু সিলেক্ট করবেন ততটুকু এখান থেকে কি হবে, চলে যাবে, অর্থাৎ এইটাই হলো কাটের মূল কাজ। ওকে ফাইন। তো এখন এই যে বিষয়গুলো, এই কাজগুলো কি, এই যে পাওয়ার পয়েন্ট মানে এই যে কাট বাটন যেটা আছে, কাট বাটনটাকে ইউজ করে এই কাজগুলো বেসিক্যালি করা হয়। তো চলুন পরের বিষয়টা আমরা একটু দেখি। এরপরে হচ্ছে আর একটা সাবজেক্ট আছে এখানে, এটাও মানে কি হবে না, এই যে দেখেন এটা হচ্ছে কি কপি, অর্থাৎ এখান থেকে কি করা হয়, এই যে কপি করা হয় যে কোনো কিছু। হ্যাঁ, এটা হলো কন্ট্রোল সি, কিবোর্ডে কন্ট্রোল সি যদি প্রেস করেন তাহলে আপনি যে কোনো কিছু এখানে কপি করতে পারেন। তো এটা কিন্তু এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টই কিন্তু আপনার কি হয়ে আছে, হাইড হয়ে আছে, অর্থাৎ এটা কখনোই সিলেক্ট না করলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। ওকে, তো এখন আমি কপি করলাম, সাপোজ পুরোটাকে আমি এই পুরোটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে কি করব, চাপ দিব, তার অর্থাৎ এখান থেকে আমি দিতে পারি এই যে কপি, অথবা এটার উপরে প্রেস করলে এটা কি হবে, কপি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি কপি করলাম, কপি করার পরে এর পরের বাটনটা কি আছে, এটা হলো পেস্ট। এই যে হ্যাঁ, তো পেস্টে প্রেস করলে কি হবে, ওই যেটা আমি কপি করলাম সেই কপিকৃত অংশটুকু কি এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করলাম আমি, এই যে পেস্ট বাটনটা এভাবে কাজ করে। তো ফাইন। তো এবার আসেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে কাজ হচ্ছে যে এই যে পেস্ট বাটনের আবার এখানে যে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোর ভিতরে এখানে কয়েক ধরনের পেস্ট আছে, আমরা একটা একটা দেখবো। তো প্রথম যে পেস্ট, এটা হচ্ছে ইউজ ডেস্টিনেশন থিম। ঠিক আছে, অর্থাৎ ওই ডেস্টিনেশন থিম, অর্থাৎ থিম সহ ওই পেজটা কি হবে, এখানে কপি হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে যে কালারটা ছিল, এখানে যে কালারটা ছিল, সব কিছু সেম আছে, বাট লেখার সাইজটা ঠিক নেই। ইউজ ডেস্টিনেশন থিম মানে থিম সহকারে এই জিনিসটা কি হয়ে গেছে, এখানে কপি হয়েছে। ওকে ফাইন। এরপরে যে বাটনটা রয়েছে সেটা হলো কি, দেখেন কিপ সোর্স ফরম্যাটিং কে। ঠিক আছে, অর্থাৎ এটা কি হবে, সোর্স সহ কপি হবে, অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ আমার এই ফাইলটা যেরকম ছিল ঠিক যত সাইজের ছিল, যে স্টাইলের ছিল, সেই স্টাইল অনুযায়ী কিন্তু কপিটা করে নিয়েছে। ঠিক আছে, এরপরে যদি পরেরটা দেখি, এটা হচ্ছে পিকচার। ঠিক আছে, অর্থাৎ এইটাকে দিয়ে যদি আমি এটাকে যদি প্রেস করি তাহলে দেখেন এই লেখাটা একটা পিকচার হয়ে গেছে, অর্থাৎ এটা একটা জেপিজি। এখন এগুলোতে যদি আমি প্রেস করি মাঝখানে কিন্তু কি এই যে কার্সার আসতেছে বা কার্সার কাজ করছে, বাট এইটা যখনই আমি মানে এখানে পেস্ট অপশন থেকে যখন আমি পিকচার মানে যে টুলসটা এটা প্রেস করলাম, তখন কিন্তু আমার এই লেখাটা, এটা লেখা বা টেক্সট ফরম্যাটে নাই, এই লেখাটা কিন্তু কি হয়ে গেছে, পুরোপুরি একেবারে একটা ইয়া হয়ে গেছে, সরি পিকচার হয়ে গেছে, অর্থাৎ জেপিজি ফাইল হয়ে গেছে, এটা একটা জেপিজি পিকচার। হ্যাঁ, অর্থাৎ এটা আর লেখা হিসাবে কখনই এডিট করা যাবে না, এটা পিকচার হিসাবে এটাকে এডিট করা যাবে। এই যে দেখা গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে পেস্ট। এরপরে হচ্ছে আর কি আছে, এই যে, তো এটা হচ্ছে একেবারে এটার নামটা একটু খেয়াল করেন, এটার নাম হচ্ছে কিপ টেক্সট অনলি, অর্থাৎ বেসিক যেভাবে মানুষ টেক্সট লেখে, অর্থাৎ মানে টেক্সটের যে বেসিক যে ফরম্যাট, ওই ফরম্যাটে টেক্সটটা ওকে কী করবে, এখানে নিয়ে নেবে। হ্যাঁ, তো আপনি চাইলে এখান থেকে এই পেস্ট অপশন ইউজ করে বিভিন্নভাবে আপনি এই কপিকৃত অংশগুলো বিভিন্ন ফরম্যাটে এখান থেকে আপনি পেস্ট করতে পারেন। ওকে ফাইন, তাহলে আমরা এই অপশনগুলো এখান থেকে দেখে নিলাম। তো এরপরে আমরা চলে যাচ্ছি অন্য অংশে। তো এবারে আমরা স্লাইড অপশনগুলো দেখব। স্লাইডের ভিতরে যে অপশনগুলো রয়েছে, স্লাইডের ভিতরে প্রথমে রয়েছে এখানে দেখেন, এখানে যত প্রেস করো ততগুলো স্লাইড কিন্তু নিচের দিকে কি হবে, তৈরি হবে। তো এখন স্লাইডের মূল যে অ্যারো চিহ্নটা রয়েছে, এখানে অ্যারোতে যদি আপনি প্রেস করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে লেআউট সহ ডিজাইন। অর্থাৎ আপনি যে স্লাইডটা তৈরি করছেন, তো এখানে যদি নিউ টাইটেল প্রেস করেন তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার টাইটেল, আর এখানে হচ্ছে কি ওই স্লাইডের বাকি অর্থাৎ প্যারাগ্রাফটা এখানে লিখবেন। অর্থাৎ প্রথমটা রয়েছে টাইটেল স্লাইড, আর এরপর রয়েছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। অর্থাৎ এই স্লাইডটা যদি আপনি নেন তাহলে কি হবে, এখানে এই যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট স্লাইডটা, এখানে আপনি টাইটেল লিখবেন, অর্থাৎ আপনার শিরোনামটা এখানে লিখবেন। ঠিক আছে, আর
নিচের যে অংশটুকু রয়েছে, যে বড় অংশটা, এখানে আপনি অনেক বড় করে প্যারাগ্রাফটা লিখে দিতে পারবেন, ঠিক আছে। আবার এখানে যে সুবিধাগুলো রয়েছে দেখেন, এখানে অনেকগুলো কিন্তু আইকন দেখা যাচ্ছে, যেমন ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, হ্যাঁ, তারপরে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স, ঠিক আছে, 3D মডিউলস, অর্থাৎ এখান থেকে অনেকগুলো মানে আপনি অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন, যদি আমরা টেবিল নিতে চাই, এখানে বলা হয় যে টেবিলের রো কত, কলাম কত, এটা দিয়ে ওকে দিলে আপনার ওই টেবিলের রো কলাম অনুযায়ী আপনি এখানে টেবিল নিয়ে যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল স্লাইডের। এরপরে রয়েছে কোনটা, এই যে এখান থেকে বিভিন্ন রকম, অর্থাৎ যে টু কন্টেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কমপ্লিশন, টাইটেল অনলি, ব্লাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকম লেআউট সহকারে স্লাইডের ডিজাইনগুলো এখানে করা রয়েছে। একেবারে সিম্পলি আপনি যে কোনো একটা ধরে নিয়ে কাজ শুরু করলেই হবে। তো এরপর রয়েছে ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড। কীভাবে, অর্থাৎ এই যে স্লাইডটা আমার আছে, স্লাইডটা যদি আমার সিলেক্টেড অবস্থায় থাকে, আমি যদি এখানে প্রেস করি, এখান থেকে যে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড দিই, দেখা গেছে কি যে এই স্লাইডটা ডুপ্লিকেট হয়ে দিতে চলে গেছে। তো আমি যদি আবারও ডুপ্লিকেট দিই, তাহলে আবার ওই সেম স্লাইডটি ডুপ্লিকেট হয়ে গেছে। অনেক সময় আমরা যে স্লাইডের যে এই যে ডিজাইনগুলো করা রয়েছে, এই ডিজাইনের উপরে শুধু এডিট করতে পারি শুধু ডুপ্লিকেট একটা স্লাইড দিয়ে, ঠিক আছে। এই কাজগুলো এখান থেকে খুব সুন্দরভাবে করা যাচ্ছে। তো এরপরে কি রয়েছে, চলুন আমরা দেখি। এখানে রয়েছে স্লাইড ফ্রম আউটলাইন, তার মানে আপনার যদি বাইরে কোনো স্লাইড থাকে কাজ করা, সেই স্লাইডটা এখান থেকে আপনি ইনপুট করে সেটার উপরে কাজ করতে পারেন। তারপরে কি রয়েছে, এই যে রিইউজ স্লাইড, অর্থাৎ পুনরায় যদি কোনো স্লাইডকে আপনি ইউজ করতে চান, সেটাকে আপনি এখান থেকে নিয়ে আপনি এখান থেকে এই যে ব্রাউজে প্রেস করে এখানে আপলোড করে ওটার উপর আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো ওকে। তো এরপরে আমরা যাবো কোথায়, লেআউট। লেআউট মানে হচ্ছে যে আপনি যে স্লাইডটা নিয়ে আছেন, এই স্লাইডটার উপরে আপনি এখান থেকে আবার লেআউট অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো একটা লেআউট, অর্থাৎ যে লেআউটটা আগে থাকবে সেই লেআউটটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে আপনি যে লেআউটটা নিতে চাচ্ছেন ওই লেআউট অনুযায়ী কিন্তু কি ওইটা এখানে কাজ করবে, ঠিক আছে। এখান থেকে লেআউটটা আলাদাভাবে নিয়ে যাবে, রিসেট দিলে বা সব এখান থেকে রিসেট হয়ে যাবে। এরপরে সেকশন, অর্থাৎ আপনি যদি সেকশন অ্যাড করেন, অর্থাৎ এখানে সেকশন অ্যাড করার জন্য যেটা করতে হবে, অর্থাৎ আপনি এখানে বেশ কিছু স্লাইড নিয়ে নিতে পারেন, হ্যাঁ, সেকশন বোঝার সুবিধার্থে। তো এখন সেকশনে গিয়ে অ্যাড সেকশন যদি প্রেস করেন, দেখেন এখানে লেখা আছে আনটাইটেলড সেকশন, অর্থাৎ এখানে আপনি সেকশনের নাম দিতে পারেন। অর্থাৎ আমি যদি নাম দিই যে প্রথম যে সেকশনটা নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ প্রথম যে বিষয়টা আমরা বোঝাতে চাই সেটা, তার সাপোজ দিলাম যে এবিসি, হ্যাঁ, এবিসি, এবিসি সেকশন, এস, আচ্ছা, এবিসি সেকশন রিনেম করে দিলাম। তো এই সেকশনটা হচ্ছে আমাদের এবিসি সেকশন। এবার আরেকটা স্লাইডকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যে সেকশন থেকে গিয়ে আবার অ্যাড সেকশনে প্রেস করি, তাহলে এখান থেকে আবার এটার আরেকটা নাম দিয়ে দিতে পারি। সেটা হলো কি, যেমন হচ্ছে XYZ, হ্যাঁ, এটার নাম হলো XYZ সেকশন। তাহলে এটা হচ্ছে আবার আলাদা সেকশন। তাহলে এখানে আবার যদি এই স্লাইডটাকে আবার সিলেক্ট করি, আবার আমরা একটা সেকশন এখানে কি করি, সেট করি, ঠিক আছে। তাহলে এটার নাম দিলাম কি, যে অন্য একটা নাম দিলাম, যেমন এটা হচ্ছে আমাদের পিপিপি সেকশন, ঠিক আছে। তো এখন যে কোনো নামই আপনি সেকশন করেন না কেন, এই যে আলাদা আলাদা সেকশনগুলো আমি তৈরি করলাম কেন, কারণ এটা বোঝার জন্য, হ্যাঁ। এই এক সেকশনের এখানে এক ধরনের স্লাইড থাকবে, দ্বিতীয়, অর্থাৎ স্লাইডগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করার জন্য আমরা এই সেকশনগুলো এখানে তৈরি করেছি, ওকে। তো এখন এই বিষয়গুলো দেখলাম। এরপর কি হচ্ছে, রিনেম সেকশন, অর্থাৎ যে কোনো সেকশনের নামটাকে যদি আপনি রিনেম করতে চান, ঠিক আছে, তাহলে ওই সেকশনটাকে সিলেক্ট করবেন এখান থেকে, এই যে রিনেম সেকশনে প্রেস করলে এখানে রিনেম করে দিলেই হয়ে গেল, ওকে। এটা একবার সহজ, এটা সবাই বুঝি সহজে। আচ্ছা, রিমুভ অল সেকশনে দিলে সব সেকশন রিমুভ হয়ে যাবে। আর যদি কলাপস অল দেন তাহলে কি হচ্ছে, সেকশনগুলো এখানে মানে হাইড হয়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ আবার যদি সেকশনে প্রেস করেন, তাহলে ওখানে আবার ওই সেকশনগুলোর কাজ এখানে আলাদাভাবে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর এক্সপ্যান্ড অল দিলে আবার সব সেকশনগুলো আগের মতো করে চলে আসবে। তাহলে আমরা সেকশন, ক্লাবসাল, এক্সপ্যান্ড অল সবগুলো বিষয় আমরা এখান থেকে দেখলাম। তো এখন আমরা আবার চলে যাচ্ছি পরবর্তী অপশনগুলোতে, যেমন এখানে আছে যে ফন্ট, হ্যাঁ, ফন্ট নিয়ে যদি কাজ করতে দেখেন, এগুলো কিন্তু টোটালি কি আছে, হাইড হয়ে আছে, হ্যাঁ। তো এখন হাইড বিষয়গুলো কিভাবে অ্যাক্টিভ হয়, অর্থাৎ যে কোনো ফন্টকে যখন আপনি এরিয়াটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে। তো আমরা যে লেখাগুলো লিখলাম এখানে, এই যে একটা কি ওয়ার্কিং এরিয়ার ভিতরে আমরা যে একটা লেআউট নিলাম, লেআউট নিয়ে যে লেখাটা লিখলাম, এই লেখাটাকে এডিট করার জন্য হচ্ছে এই ফন্ট অপশনটা এখানে কাজ করে। তাহলে এই জন্য কী করতে হয়, লেখাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার প্রথম কাজ কি,
এই যে দেখতে পাচ্ছেন এটা কি ফন্ট চেঞ্জ করা, অর্থাৎ এখানে বিভিন্ন শত শত হাজার হাজার ফন্ট এখানে আছে, না থাকলে আপনি আরও ফন্ট যুক্ত করতে পারেন। তো এখান থেকে যে কোনো ফন্ট অ্যাড করে আপনি আপনার প্রেজেন্টেশনের সৌন্দর্য বাড়াতে পারেন, ঠিক আছে। অর্থাৎ ইংরেজি আবার বাংলা ফরম্যাটে লিখলে বাংলারও বিভিন্ন রকম ফন্ট এখানে রয়েছে, যে কোনো একটা ফন্ট আপনি এখান থেকে দিয়ে আপনি আপনার সৌন্দর্য অর্থাৎ লেখার সৌন্দর্যটা এখান থেকে অনেকাংশে বৃদ্ধি করে ফেলতে পারেন। এই জন্য ফন্টের কোনো বিকল্প নেই। আমরা অবশ্যই যারা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল নিয়ে কাজ করেছি আমরা বিষয়গুলো জানি, তো এই জন্য খুব বেশি আলোচনা করছি না। তো আসুন আমরা এই ফন্ট ইউজ করলাম, এখান থেকে যে কোনো ফন্ট এখান থেকে নিতে পারি। এবার যে সাইজের বিষয়ে আসি, এখানে 72 সাইজ এটা আছে, আমরা চাইলে সাইজটাকে ছোট বা বড় করতে পারি। কীভাবে? এই জন্য আগে আমাদেরকে যেই লেখার সাইজটাকে আমরা ছোট বড় করতে চাই ওই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি যেই সাইজের দিবেন সেই সাইজেরই কিন্তু কি এটা নিতে পারবেন। ওকে, যে কোনো লেখাকে ছোটোটাকে যদি আপনি বড় করতে চান এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কি যে কোনো সাইজে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এরপরে কি রয়েছে ইটালিক অপশন, অর্থাৎ লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে এটাকে প্রেস করলে এটা কি হয়ে যাবে ইটালিক, অর্থাৎ এক সাইডে একটু বাঁকা হয়ে যাবে, এটা ইটালিক অপশন। এরপর যদি আমি এই পুরোটার নিচে যদি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন ইউর উপরে যদি প্রেস করেন তাহলে পুরো লেখাটার নিচে আপনার আন্ডারলাইন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে কাজ কি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি লেখাটা আর একটু শেড দিতে চাই, হ্যাঁ, অর্থাৎ শ্যাডো দিতে চাই, তাহলে আমাকে কি ওই যে এস অপশনটা রয়েছে এটা প্রেস করলে এটা শ্যাডো হয়ে যাবে। ওকে, তো এরকম ফন্ট অপশনগুলো এখানে কাজ করবে। লেখাটাকে এখানে ছোট করতে চান ছোট হবে, বড় করতে চান বড় হবে, হ্যাঁ। এখানে আবার এই যে এই লেখাগুলোর বিভিন্ন রকম, অর্থাৎ এই যে মানে অক্ষরগুলো অর্থাৎ লেটারগুলো ইউজ করেছেন এগুলোকে যদি একটু দূরে দিতে চান কাছে নিতে চান এটা এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন টোটাল ইজিলি, ঠিক আছে। লোয়ার কেস আপার কেস যে কোনো কিছু এখান থেকে সেট করা যায়, একটু দেখলেই আপনি বিষয়গুলো শিখে যাবেন। ওকে, এবার এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, সবগুলো লেখায় আপনি বিভিন্ন রকম কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনার লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে এই অপশনগুলো অর্থাৎ ফন্ট অপশনগুলো ইউজ করে লেখার যত এডিট আছে সমস্ত এডিটের কার্যক্রমগুলো এখান থেকে করা যায়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে যেমন দেখেন এখানে প্যারাগ্রাফের বিভিন্ন সেটিং রয়েছে, হ্যাঁ। অর্থাৎ এই লেখাটাকে আপনি কোথায় রাখতে চাচ্ছেন, মাঝামাঝি শুরু হবে না সাইড থেকে শুরু হবে নাকি কোন জায়গা থেকে, এখানে এটা কি অন কলামে থাকবে, 2 কলামে, 3 কলামে, এখান থেকে কলামগুলোকে আপনি আলাদা আলাদা ভাগ করে নিতে পারেন। এখান থেকে আবার আপনি চাইলে কি করতে পারেন, এটাতে বিভিন্ন রকমের মার্ক দিয়ে লেখাটা শুরু করতে পারেন। এই যে বিভিন্ন মার্কের চিহ্ন রয়েছে, হ্যাঁ, এভাবে মার্ক দিয়ে দিয়ে আপনি লেখাটা শুরু করতে পারেন। এখানে সমস্ত অপশনগুলো সুন্দরভাবে সাজানো আছে, এখানে যেটা প্রেস করবেন সেটাই কিন্তু কাজ করবে। ওকে, ফাইন। হ্যাঁ, এরপরে রয়েছে এখানে যে অপশনটা রয়েছে অর্থাৎ এটাকে বলে শেপ। এখানে হাজারো শেপ রয়েছে, আপনি যে কোনো স্লাইড নিয়ে এটার উপরে কিন্তু কি করতে পারেন বিভিন্ন রকম শেপ, অথবা এখান থেকে আপনি একটা ব্লাঙ্ক স্লাইড নিন, স্লাইড নেওয়ার পরে এই স্লাইডের উপরে আপনি বিভিন্ন রকমের শেপ কিন্তু এখানে কি করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন, এই যে শেপ, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে শেপ, আবার শেপের কালার দেওয়ার জন্য এখান থেকে আলাদা রকম বিভিন্ন রকমের মানে প্যাটার্ন করা আছে, আপনি যে কোনো প্যাটার্নে যে কোনো কালার এখান থেকে কিন্তু শেপের উপরে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা আসলে আজকের এই ভিডিওতে আমরা শেপের পুরো ব্যবহারগুলো আপনাকে দেখাতে পারছি না, আমরা পরবর্তী ভিডিওতে আমরা শেপ থেকে অ্যারেঞ্জ, কুইক অ্যাক্সেস, অর্থাৎ এখানে যে ফিল, আউটলাইন, শেপ, অর্থাৎ এই যে বিষয়গুলো বাকি আছে এই বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখাতে হবে, কারণ আজকে আর আলোচনা করতে পারছি না, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে অবশ্যই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং পাওয়ার পয়েন্ট বেসিক পার্ট 3 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা আমার প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এবং অবশ্যই ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।